বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জুলাই আগস্টের যে অবদান, সে অবদানকে আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমরা মনে করছি জুলাই এবং আগস্টের ইতিহাস যতদিন লেখা থাকবে ততদিন বাংলাদেশের বেসরকারি শিক্ষার্থীদের অবদানকে হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধা বলে স্মরণ করবে। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশের জুলাই এবং আগস্টে যে সকল বীর শহীদ হয়েছে, সেই বীর শহীদদের মধ্যে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ এবং শহীদ মুগ্ধা আইকনিক শহীদ হিসাবে অন্যতম। সেই তিন শহীদদের মধ্যে শহীদ মুগ্ধা আজকের 18 জুলাই উত্তরাতে তিনি শহীদ হয়েছিলেন। সেই বিখ্যাত যে উক্তি করেছিলেন যে পানি লাগবে নাকি পানি, সেই বিখ্যাত উক্তি করে তিনি পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা শহীদ মুগ্ধকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। অনুরোধ করছি। বিএনপির শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন মন্তব্য করার বিশ্বতে দেখাচ্ছেন কেউ কেউ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বড় কথা হচ্ছে শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং বক্তব্য। উৎকৃষ্ট শিক্ষার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে শিষ্টাচার। আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পর সমাজের প্রতিটি বৈষম্যের স্থলে পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে শিষ্টাচারে, পরিবর্তন আসবে ভাষায়, পরিবর্তন আসবে নীতিতে। কিন্তু আজকের এই সমাবেশ থেকে খুশির উচ্চারণ করে একটি কথা বলতে চাই, যারা আমার প্রিয় জনাব তারেক রহমান সম্পর্কে অশালীন বক্তব্য করার শিষ্টাচার দেখান, তারা তাদের জিদ সংযত করেন, তাহলে আমরা আমাদের নেতা কর্মীদের হাত সংযত করতে বলে দিব। যদি জিদ সংযত না করেন আমাদের দলের নেতা কর্মীদের হাত কিন্তু সংযত থাকবে না। এ পর্যায়ে বক্তব্য দিয়ে সচেতন করছি জুলাই আগস্টের এক বীর মুক্তিযোদ্ধা আর খুনি হাসিনার পুনরায় তাকে হত্যার উদ্দেশ্যে তাকে বন্ধু করে দিয়েছে। উপস্থিত হওয়ার জন্য সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক, তার আহ্বানে আপনাদের সবাইকে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্বৈরাচার বিরুদ্ধে আমাদের সবার লড়াই যেভাবে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে আমরা লড়াই করেছি, আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, স্বৈরাচারের জায়গায় বাংলার মাটিতে হবে না। স্বৈরাচারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, বিএনপি সবসময় সজাগ থাকবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই, কেউ কারো ষড়যন্ত্রতে লিপ্ত হবেন না, একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করবেন না, স্বৈরাচারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি এই দৃঢ়তা মনে করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এক বছরের মাথায় আবার বাংলাদেশে স্বৈরাচার বেশি শক্তি আবার বারবার চালাতে হয়েছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, যখন বৈশিষ্ট্য মাথা চালাতে বলেছে সেই সময় একাত্তরের শক্তিরা আবার বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছে, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে তাই ভাই বোনদেরকে স্পষ্ট ভাষায় সতর্কতা আহ্বান জানাচ্ছি, যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিরোধ করে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনে জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরে এনে আমরা জাতীয় সরকার গঠন করে আমরা ঘরে ফিরে যাব। এটি হতে চাই। বেশ কিছুদিন ধরে আমরা ওই উদ্ভিদের সাথে রক্ষা করছি। 24 হাজার ঐক্য সৃষ্টি হয়েছিল বাংলাদেশের গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি শান্তদেশী মহল পার্শ্ববর্তী রাষ্ট্রের বলবে আজকে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য যে অপতন্ত্রতা চালাচ্ছে, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে ওই অপশক্তির বিরুদ্ধে। তারা থেকে
আমরা আন্দোলন যাবে বলছিলাম, আমরা ঢাকা মহানগরে নেতৃবৃন্দকে একসাথে কাজ করেছি বিধায় আমরা আমি বলতে চাই, দুঃসময় তারা বিএনপির পাশে ছিল, দুঃসময় তারা খালেদার পাশে ছিল, দুঃসময় তারা আমাদের তারেক রহমানের পাশে ছিল। আমরা তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, যেখানে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। ঠিক যেভাবে আজকে আমি যেখানে আছি, আমাদের এখানে কিন্তু এই আসন থেকে ইনশাল্লাহ নির্বাচন করবেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন এমন একজন নেতা যিনি জনগণের সাথে থাকে, জনগণের পাশে থাকে, জনগণের সমস্যা সমাধান করতে চান আমাদের ভাই আমাদের ভাই। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন নেতৃত্ব রাষ্ট্র পরিচালনা করবে, যেমন ভাবে আমরা দেখছি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভাই, যিনি গুম হয়েছিলেন, নিপীড়িত হয়েছিলেন, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে অভিযোগ থেকে অসাধারণ ভূমিকা পালন করেছেন। দেশের বাইরে থেকে গণ অভ্যুত্থানকে বিএনপিকে সংগঠিত করেছেন, প্রতিটি অঙ্গ সংগঠনকে এক করে শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতর গণতন্ত্রের পক্ষে প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বিশ্বাস করি ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশের জনগণের অধিকার জনগণের কাছে ফিরে দিয়ে গণমানুষের জন্য উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ইনশাআল্লাহ। ধন্যবাদ। বলতে চাই, আজকে 18 জুলাই, গত বছর ঠিক এই দিনে এই 10 নম্বর গোল চত্বরে আমাদের ছাত্র জনতা এবং বিএনপির নেতা কর্মীদের সাথে সেই স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে আমাদের অনেক ছাত্র জনতাকে শহীদ করেছে ওই স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ বাহিনী, এবং আমাদের সেই নেতা কর্মীদেরকে হত্যা করেছে সেই স্বৈরাচারের পেটুয়া বাহিনী। আমরা সেই দিন দেখেছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নতুন এক প্রজন্ম রাস্তায় নেমে এসেছিল। আমাদের প্রিয় অভিভাবকবৃন্দ, আমাদের বাবা মারা, আমাদের নতুন প্রজন্মের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীরা সেই দিন রাস্তায় নেমে এসেছিল ওই স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে। এবং আজকে সেই 18 জুলাই আমাদের সেই শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি, এবং আমরা জানাই তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমি বলতে চাই যে গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। গত 17 বছর সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মীদেরকে হত্যা করেছিল, বহু নেতা কর্মীদেরকে গুম করেছিল ওই স্বৈরাচার শেখ হাসিনার বাহিনী। আজকে আমরা 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, বাংলাদেশের মানুষ যখন আশা করছে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু সেই স্বৈরাচারের মতো কিছু প্রেতাত্মারা এখনো এই বাংলাদেশে রয়ে গেছে। সেই স্বৈরাচারের প্রেতাত্মারা, সেই আওয়ামী লীগের দোসররা, সেই বিদেশি দোসররা, এবং দেশের ভিতরে নতুন করে আবার দোসর জন্ম হয়েছে। সেই দোসররা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিথ্যাচার, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সংস্কারের নামে, বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখেছি 13ই জুন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, দেশবরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। তার এই আলোচনার পরে বাংলাদেশে জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে
সারা বাংলাদেশের মানুষ। সেই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আল বটর বাহিনী তৈরি হয়েছে। নতুন একটি দল, তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন নিজেরা অপকর্ম করে, হত্যাযজ্ঞ চালিয়ে, মিথ্যাচার করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যদি আমার দলের লোক কেউ চাঁদাবাজি করে, কেউ দখলদারি করে, কেউ লুটতরাজ করে, কেউ বিশৃঙ্খলা করে, কেউ অন্যায় করে, আমরা কাউকে ছাড় দেব না। তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে, তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি, সুসংগঠিত রয়েছি, উজ্জীবিত রয়েছি এবং আমরা সকলে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল রয়েছে যারা বিভিন্ন সময় সংস্কার কিংবা বিচারের দাবিতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশের জনগণের ভাষা বুঝেন। বাংলাদেশের জনগণ কি চায় তাদের সাথে মতামত দেন, তারপরে আপনারা আমাদের সাথে আসেন। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি দলকে শুনতে, ওই যে আলবটর বাহিনী আছে তাদেরকে শুনেছি তাদের কাছ থেকে যে তারা নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতি কাদের দরকার? যারা ওই মেম্বার হওয়ার যোগ্যতা নাই, যারা পঞ্চায়েতের সদস্য হওয়ার মতো যোগ্যতা নাই, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তারা পিআর পদ্ধতি করে সংসদে যেতে চায়। এর চেয়ে বোকা মানুষ আর কেউ হতে পারে না। কারণ বাংলাদেশের মানুষ এখন সচেতন। আপনারা যেভাবে নিজেদের অবস্থানকে বুঝে যে আপনারা মনে করছেন জনগণের ভোটে আপনারা কোনো আসন পাবেন না, তাই আপনারা ভিন্ন পথ দেওয়ার চেষ্টা করছেন, ভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করছেন। ওই ভিন্ন মতামত দিয়ে বাংলাদেশের জনগণকে আর কোনো বিভ্রান্ত করতে পারবেন না আপনারা। আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশের মাটিতে যারাই কোনো ষড়যন্ত্র করবে, যারাই কোনো বিশৃঙ্খলা তৈরি করবে, আমরা ষড়যন্ত্র সকল মোকাবেলা করে সকলকে পরাভূত করে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আপনাদের এই যে মৌন মিছিলে আপনাদের সকলকে যে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং প্রিয় সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, আজকের এই শহীদদের স্মরণে মৌন মিছিলে অংশগ্রহণকারী লক্ষ্য জনতা, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রক্তজোড়া এই জুলাইতে কেবলই আমার মনে পড়ছে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় আর কত রক্ত দিতে হবে। আমার মনে হচ্ছে
শহীদের রক্তস্নাত এই বাংলাদেশে আমাদের কি স্লোগান হওয়া উচিত? আমার মনে হচ্ছে আমাদের স্লোগান হওয়া উচিত, আর দেব না রক্ত, মুক্ত স্বদেশ আমার এই বাংলাদেশ। এই স্লোগান যদি আমরা দেই তাহলে পরে আমাদের মনে হবে আমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য এদেশের প্রতি, এদেশের মানুষের প্রতি। আর দেব না রক্ত, মুক্ত আমার বাংলাদেশ, স্বদেশ আমার মুক্ত। এই শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আমাদের শপথ হবে এই রক্তস্নাত শহীদের রক্তস্নাত বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নাই। আর কোনো শকুনির থাবা বাংলাদেশে কখনোই থাবা দিতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের উপরে। আমাদের বক্তব্য হওয়া উচিত, আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে নসিহত করছি, যারা নতুন করে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা ভালো। যারা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই অতীত সংগ্রাম, সেটা অবশ্যই ভালো। কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে, নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায়, অথবা বিভিন্ন রকমের গোলামারিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পক্ষের শক্তিসমূহে যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সাথে নিয়ে, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে। তাই বন্ধুগণ, আমাদের আজকে অনেক কথা। এই জুলাই কেন আসলো? এই জুলাই আসতে কেন 17 বছর লাগলো? বাংলাদেশের স্বাধীনতা আসতে কেন 23 বছর লাগলো? স্বৈরাচার বিরোধী, সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামের পরে 9 বছর পরে কেন গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান হলো? এগুলো আমাদের হিসাব করতে হবে। আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য? আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্তের জন্য আমরা হোলি খেলা খেলবো? আমরা কি নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য, গণ অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কেবলই রাস্তায় এসে সংগ্রাম করতে থাকবো, কেবলই রক্ত দিতে থাকবো? এই দেশের মানুষের অধিকার কখনোই কি প্রতিষ্ঠা হবে না? একবার আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না। স্বাধীনতা একটি দেশের কপালে একবার আসে। এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি, এই পরাধীনতার সমান হবে। যখন আমরা অরক্ষিত স্বাধীনতা থাকবে, সেই অরক্ষিত স্বাধীনতাকে আমরা ভোগ করতে পারবো না। এটা পরাধীনতার নামান্তর হবে। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের একটি বড় রাজ্য বানানোর জন্য বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যার পর নাই চেষ্টা করেছে, অবশ্য সফল হয়েছে এইটুকু যে শেষ পর্যন্ত তার আশ্রয়টা দিল্লিতেই হয়েছে। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, ঢাকায়, এই মিরপুরে, গুলিস্তানে, পল্টনে, কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং যারা শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশে নির্বাচনের দাবি চলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। তারা জানে কেয়ারটেকার সরকার 3 মাসের জন্য প্রতিষ্ঠিত হয়, কেয়ারটেকার সরকার
মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়। এখন সেই কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে। আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার হিসাবেই মনে করি। আপনাদের একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। আপনাদের দায়িত্ব নাই স্থানীয় সরকার নির্বাচনের। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই। নির্বাচন কমিশনের কেবল দুইটি ম্যান্ডেট, একটি রাষ্ট্রপতি নির্বাচন আর একটি জাতীয় সংসদ নির্বাচন। কেবলমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করলে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হয়, নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা পরিচালিত হয়। সুতরাং যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্যে দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তাদের উদ্দেশ্য খারাপ। যারা বলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, ভাই সাহেব আপনারা পিআর পদ্ধতি বুঝেন? পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? বাংলাদেশের মানুষ বোঝে না। আমরা বুঝি এক এলাকায়, একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে, জাতীয় সংসদের এমপি হবে, জনগণ তার সাথে যোগাযোগ রাখবে, জনগণের সাথে যোগাযোগ তার থাকবে, সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা, আইন কানুন সম্পর্কে সে মাথা ঘামাবে। যদি আমরা পিআর পদ্ধতির নির্বাচন আমরা যেটুক বুঝি, যেটুক পড়েছি, তাতে দেখা যাবে ভোট দিলেন মিরপুরে আমিরুলকে, এমপি পাবেন সন্দীপের বাবুলকে। এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না, জানেও না। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল, যে দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা রাজনীতি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি নাম নেব না, আপনারা বুঝে নেন। বাংলাদেশের মানুষ সবই বুঝে। যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানাপিনা খাচ্ছে, সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা? তারা কেউ 13 দল, কেউ 14 দল, কেউ বিভিন্ন রকমের দল, যারা আওয়ামী লীগের সাথেও বিভিন্ন সময় সংযোগে ছিল। তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিতে হয়, জাতির জন্য দুর্ভাগ্য হবে। আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে। আমরা মানা করেছিলাম তাদের সাথে বসে কিভাবে সংস্কারের আলোচনা করব, কিন্তু সংখ্যায় অনেক। তাদেরকে নিয়ে তারা আলাপ করছে, খানাপিনা খাচ্ছে, কোন সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে। এভাবে আজকে জুলাই মাসের 18 তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি, প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে। যেহেতু আমাদের এই প্রস্তাব হচ্ছে 31 দফা প্রস্তাব জাতির জন্য সংস্কারের, আমরা এই জাতির সম্মুখে 31 দফা প্রদান করেছিলাম। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে উপস্থাপন করেছিলেন। 2023 সালের 13 জুলাই আমরা উন্মুক্ত জনসভার মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাব আমরা উপস্থাপন করেছিলাম। কেননা আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই, আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, আমরা সরকার পরিচালনার বিভিন্ন সিস্টেমের সংস্কার চাই, আমরা গণতান্ত্রিক সংস্কার চাই সংবিধানের, যে এই সংবিধান হবে জনগণের জন্য, যে এই সংবিধান হবে গণতন্ত্রের রক্ষা কবচ, যে এই সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা হবে, যে এই সংবিধানের মধ্য দিয়ে সরকার পরিচালিত হলে, রাষ্ট্র পরিচালিত হলে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে, ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার নিশ্চিত থাকবে, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে, জনগণ সাংবিধানিকভাবে আর কখনো ফেসিবাদের কবলে পড়বে না, জনগণ সাংবিধানিক
গণতান্ত্রিকভাবে আর কখনো একদলীয় রাষ্ট্রের ব্যবস্থা করবে না। জনগণ আর কখনো শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের মোকাবেলা করতে হবে না। সেই রকম সংবিধান আমরা প্রণয়ন করতে চাই, সংশোধন করতে চাই। সেই রকম রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্যই দিন রাত 24 ঘন্টা আমরা সংস্কার কমিশনের সাথে বসছি, আলাপ করছি, সমাধানে যাচ্ছি, ঐক্যমতে পৌঁছাচ্ছি। এইভাবে আমরা একদিন এই সনদ তৈরি করতে পারবো। তবে এই কথা সত্য, শতকরা শতভাগ প্রস্তাবে হয়তো গণতন্ত্রের মধ্যে সবাই একমত হতে নাও পারে। সেটাই আমাদের জন্য গণতন্ত্রের বিউটি। গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না, কিন্তু আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। আমাদের এখন মিছিল আছে। আমি আর দীর্ঘ বক্তব্য দেব না, শুধু আপনাদের সামনে দুটো স্লোগান দিয়ে আজকের এই বক্তব্য শেষ করব। আপনারা যদি সম্ভব হয় দয়া করে আমার সাথে স্লোগান ধরবেন। এদেশ আমার মুক্ত, আর দেব না রক্ত। এদেশ আমার মুক্ত, এদেশ আমার মুক্ত। ফেসিবাদের ঠাঁই নাই, রক্ত ঝরা বাংলায় খুনে হাসিনার ঠাঁই নাই, শহীদের বাংলায়। আগস্ট, জুলাই আগস্ট এই ছাত্র গণ অভ্যুত্থানের এই মহিমাকে মহিমান্বিত করতে হবে, মর্যাদাবান করতে হবে। এই ত্যাগকে স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিকভাবে স্বীকৃতি দেবো আমরা। এই স্বীকৃতিকে আমরা শক্তিতে পরিণত করে, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সকল অগণতান্ত্রিক শক্তির সকল ফেসিবাদের মোকাবেলা করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।